যার জন্য তারা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিতে পারছেন না। দেখুন, আমি যে বোলপুর নিয়ে গন্ডগোল হচ্ছে, আমার ফার্স্ট পোস্টিং সেই বোলপুরে এসডিপি হিসেবে ছিল, এবং এরকম ঘটনায় আমি তৎকালীন শাসক দলের এমএলএ এবং তৎকালীন শাসক দলের এমপি ছেলেকে অ্যারেস্ট করে কোনো অবস্থাতে বেল নিয়ে হাজতে রেখে কোর্টে পাঠিয়েছিল, এবং তার ফলে আমাকে মমতা ব্যানার্জির অনুমোদন ছাড়া পুলিশের লোকেরা তার গায়ে হাত দিতে পারবেন না, কারণ পুলিশের তার বিরুদ্ধে যে অভিযোগ করছে যে তৃণমূল ছাত্র পরিষদের যে জেলা সভাপতি যেটা অভিযোগ করেছেন যে গ্যারেজ পোস্টিং এ ছিলেন, মানে শাসক দল দয়া করে আপনাকে এখানে পোস্টিং দিয়েছেন। এটাতে কিন্তু রাজ্যের শাসক দলের যে পোস্টিং এর যে নীতি, সেটা কিন্তু একদম নগ্ন হিসেবে দেখা গিয়েছে যে এখানে শাসক দলের লোকেদের ইচ্ছেতেই পোস্টিং হয়, কারো যোগ্যতার ভিত্তিতে পোস্টিং হয় না। তো সেই জন্য তাকে বোধহয় সাসপেন্ডও করা হয়েছে 6 বছরের জন্য, এবং তাকে থানায় ডেকেও পাঠানো হয়েছিল। পরে আপনি যেটা বলছেন যে অনুব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্ত করা উচিত ছিল পুলিশের, অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করা দরকার ছিল, তিনি যেরকম অপরাধ করেছেন, কিন্তু যে আইসির ফোন মাধ্যমে এই কলটা তার কাছে এসেছিল সেই ফোনটারও পুলিশ সিজ করে সেটার পরীক্ষা করানোর দরকার আছে। কেন কেন দরকার আছে যদি একটু বলতেন? আপনি আমাকে ফোন করেছেন, তা আমার মোবাইলে তো আপনার নাম্বারটা উঠবে, তাহলে যে নাম্বারটা উঠেছে সেই নাম্বারের যে মালিককে ধরলে সেটা অনুব্রত মণ্ডলের ফোন না অন্য কারো ফোন সেটা জানা যাবে, তাহলে তিনি বলতে পারেন যে ফোনটা কে করেছিলেন, সেই জন্য দরকার আছে। স্যার, পুলিশকে যে অশ্রাব্য ভাষায়, একদম আমি যদি সামাজিক ভাষায় বলছি, পুলিশকে যে অশ্রাব্য ভাষায় গালাগাল শুনতে হচ্ছে, আপনাদের সময় পুলিশের ভূমিকা এখনকার মধ্যে ফারাক ঠিক কতটা? দেখুন, আমাদের যখন আমি চাকরিতে ছিলাম তার সঙ্গে এখন কিছু ফারাক অবশ্যই হয়েছে। এখন নিচের দিকের অফিসারদের কথা তো ছাড়ুন, উপরের দিকে যারা অফিসার দলের এতটাই দাস হয়ে পড়েছে যে তাদের পক্ষে দলের নেতাদের অনুমোদন ছাড়া, যেমন এই অনুব্রত মণ্ডলের, যেহেতু মমতা ব্যানার্জির সঙ্গে তার সম্পর্ক ভালো, এবং অনুব্রত মণ্ডলের নিজের কথায় আপনারা জানেন যে ঘুষ করার চ্যাটার্জি বলে এক ভদ্রলোক, তাকে অনুব্রত মণ্ডল নিজে বলেছে যে আমি সব থেকে বেশি টাকা তুলে দিই, তো তিনি সব থেকে বেশি টাকা তুলে দেন, তিনি ভোট রিগিং করতে সাহায্য করেন, অতএব ক্ষমতায় থাকার জন্য এইসব লোকদের দরকার আছে। সেই জন্য মমতা ব্যানার্জির অনুমোদন ছাড়া পুলিশের লোকেরা তার গায়ে হাত দিতে পারবেন না, কারণ পুলিশের উচ্চ স্তরের লোকেরা এই যে বৈধভাবে চাকরি পেয়ে যারা চাকরি হারিয়ে আন্দোলন করছিলেন তাদের লাথি মারতে পারেন, তাদের লাঠি মারতে পারেন, তাদের হাঁটু ভাঙতে পারেন, তাদের চোখে ব্যান্ডেজ করাতে পারেন, এবং তারপর কর্তব্যপদের জন্য খুব বড় বড় কথা বলতে পারেন। কিন্তু এখানে যখন একজন পুলিশ অফিসারকে এরকম ভাবে মানে ভয় দেখানো হচ্ছে, তার পরিবারের লোকদের নিয়ে খুব জঘন্য কথা বলা হচ্ছে, তখন তাদের কর্তব্যবোধ বলে কিছু নেই। তারা ভাবছেন শুধু আমি আমার পোস্টিংটা কেন হারাবো, আমি একটা ভালো পোস্টিং আরো চাইছি, সেই সুযোগটা কেন হারাবো। এখন তাদের পুলিশ অফিসারদের জন্য যে কিছু ভাবনা, তাদের কর্তব্যবোধ কোনোটাই নেই। আমি একটা প্রশ্ন করবো, আপনি নিজে একজন আইপিএস অফিসার ছিলেন, একদম সর্বোচ্চ স্তর পুলিশ ডিপার্টমেন্টের, সেইখান থেকে দাঁড়িয়ে যদি দায়িত্ব কর্তব্য পরায়ণতা এই নিয়ে প্রশ্ন ওঠে, পুলিশের কি সদর্থক ভূমিকা হওয়া উচিত ছিল? দেখুন, আমি যে বোলপুর নিয়ে গন্ডগোল হচ্ছে, আমার ফার্স্ট পোস্টিং সেই বোলপুরে এসডিপি হিসেবে ছিল, এবং এরকম ঘটনায় আমি তৎকালীন শাসক দলের এমএলএ এবং তৎকালীন শাসক দলের এমপি ছেলেকে অ্যারেস্ট করে কোনো অবস্থাতে বেল নিয়ে হাজতে রেখে কোর্টে পাঠিয়েছিল, এবং তার ফলে আমাকে দিন সাতেকের মধ্যে ওখান থেকে ট্রান্সফার করা হয়েছিল, এবং ওখানে পোস্টিংয়ে সেটা 1 মাসের মধ্যে। তো যদি আপনি শাসক দলের কোনো লোকের বিরুদ্ধে
ব্যবস্থা নেন, তাহলে আপনাকে ট্রান্সফার খুব খারাপ জায়গায় করবে এবং আপনাকে ভালো পোস্টিং পরে দিতে চাইবে না। এটা আমাদের পুলিশের উপরের লোকেরা জানেন। সেই জন্যে নিজেদের ভালো পোস্টিংয়ে থাকার জন্যে বা আরো ভালো পোস্টিং পাওয়ার জন্যে তারা নিরপেক্ষভাবে কাজ না করে শাসক দলের নেত্রীকে সন্তুষ্ট করার জন্য কাজ করছেন, যার জন্য তারা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিতে পারছেন না। আমি এক্ষেত্রে আপনার কথার সূত্র ধরেই এই প্রশ্নটা রাখবো যে আপনার কি মনে হয় পুলিশ এখন অনেকটাই শাসকের চাপে কাজ করতে বাধ্য হচ্ছে, না শাসকের সাথে হাত মিলিয়ে কাজ করছে? শাসকের চাপ খানিকটা সত্যি, কিন্তু শাসক দলের আশ্রয় থাকলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। তারা অন্যায়ভাবে ঘুষ খেতে পারেন, অপরাধ করলেও ছাড়া পেয়ে যান। অতএব উভয় পক্ষের সুবিধার্থে একটা আঁতাত চলছে, যেটা সাধারণ মানুষের পক্ষে খুব বিপজ্জনক। আচ্ছা, দেখুন, আপনি যে ভদ্রমহিলার কথা বলেন তার বিরুদ্ধে তা আরেকজন অভিযোগ করেছিলেন, তার বিরুদ্ধেও অভিযোগ আছে। তাকেও তো পুলিশ দুবার নোটিশ দিয়েছে, তাকে তো এখনো পুলিশ ধরতে পারেনি এবং আসাম থেকে পুলিশকে এখানে আসতে হচ্ছে তার খোঁজে। তো এইটা প্রমাণ করে যে পুলিশ যখন শাসক দলের নেতারা চাইছেন কাউকে অ্যারেস্ট করতে হবে তখন তারা কাজ করতে পারে, কিন্তু শাসক দলের নেতারা যখন চাইছেন না যে কে অ্যারেস্ট করা হোক তখন তারা তাকে খোঁজ করে পান না, তাকে অ্যারেস্ট করেন না। শাসক দলের লোকেরা কি চাইবেন যে সহযোগিতা করুক? যদি না চান তাহলে করবেন না। শাসক দলের স্টেকটা কিরকম রয়েছে? শাসক দলের নেতারা যদি চাইতেন তাহলে আমাদের এখানকার পুলিশই তাকে যে দুবার নোটিশ দিয়েছে অত দরকার হতো না, গ্রেপ্তার করে নিতে পারতেন। একই ঘটনার পৃথক ফল হবে স্যার? তো পৃথক ফল তো অবশ্যই হচ্ছে। আপনি যদি অনুব্রত মণ্ডলের কথাই ধরেন, অনুব্রত মণ্ডল যে কথা বলেছেন, ওই যে টিএমসিপির যে নেতা, সে তো আপত্তিজনক কথা বলেছে, কিন্তু অনুব্রতর মতো অত আপত্তিজনক নয়। অনুব্রতকে এখনো ছোঁয়া হয়নি, কিন্তু তাকে তো সাসপেন্ড করা হয়েছে, থানায় তাকে হাজিরা দিতে হয়েছে। কবির সুমন একদম অন্যতম চর্চিত ব্যক্তিত্ব, সেই কবির সুমনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো লালবাজারে। একদম জাতির কথা নামক সংগঠনের তরফে অভিযোগ দায়ের করা হলো। বছর কয়েক আগে হিন্দু নারীদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন কবির সুমন, সেই ঘটনায় উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায় নামক এক ব্যক্তি। একদম অভিযোগপত্র তার অভিযোগপত্র ইতিমধ্যেই গ্রহণ করেছে লালবাজার থানা। অভিযোগকারী জয়জিৎ ভট্টাচার্যের বক্তব্য, প্রধান কারণ কবির সুমন প্রথম থেকে হিন্দু ধর্মের প্রতি একদম তার একটা চরম বিদ্বেষ রয়েছে। করোনার আগে 2017-18 সালে লেখা একটি পোস্টের কথাও তিনি উল্লেখ করেছেন, যেখানে কবি সুমনকে উল্লেখ করতে দেখা গেছে যে গায়ে গন্ধ বোকা হিন্দু। এই নিয়ে আমরা যখন খড়দাহ থানায় অভিযোগ করতে যাই, তিনি বলছেন তখন অভিযোগ নেয়নি খড়দাহ থানার পুলিশ, উল্টে আমাদেরই নানাভাবে হেনস্থা করা হয়েছিল। আমরা লড়াই করেছিলাম, হিন্দু ধর্মকে অপমান করেছেন কবি সুমন, বলছেন অভিযোগকারী। কি বলবেন? দেখুন, কোনো একটা পোস্ট বা বক্তব্য ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে কিনা সেটা একটা বিচার্য বিষয়, কিন্তু কেউ যদি আঘাত করেছে বলে অভিযোগ করেন তাহলে তার অভিযোগ নেওয়া হবে না, এটা হতে পারে না। আইনে এরকম বিধান আছে যে ধরুন আপনি আমার বিরুদ্ধে অভিযোগ করলেন, কিন্তু তদন্ত করে দেখা গেল সে অভিযোগটা মিথ্যা, তাহলে আপনার বিরুদ্ধে সাজার ব্যবস্থা আছে আইনে। কিন্তু আপনি আমার বিরুদ্ধে যদি অভিযোগ করেন এবং সেই অভিযোগে যদি কোনো অপরাধ বর্ণিত হয় তাহলে আপনার অভিযোগ নিতে পুলিশ বাধ্য। স্যার, একটা কথা বলবো, এই যে কবির সুমনের এই মন্তব্য, সাম্প্রদায়িক মন্তব্য, এর আগেও আমরা দেখেছিলাম বছর দুদিক আগে তিনি একটি জনপ্রিয় চ্যানেলের সাংবাদিকের সঙ্গে হিন্দু ধর্ম বলে যে রীতিমতো বলছিলেন যে বাংলার মাকে অপমান করে যে মন্তব্য করছে, বারংবার এরকম মন্তব্য, কি বলবেন? দেখুন, আমি কবি সুমনের মন্তব্য শুনিনি বা দেখিনি। আপনি যে মহিলার কথা বললেন তার বক্তব্য আমি শুনিনি বা দেখিনি। আমি শুধু গণমাধ্যমে এটুকুই দেখছি যে ধর্মীয় ভাবাবেগকে আঘাত দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে এই অভিযোগ। কবি সুমনের বিরুদ্ধে আপনি সেই অভিযোগ করছেন। সেই অভিযোগ যদি করে পুলিশের উচিত সেটা তদন্ত করে দেখা, এবং সত্যি যদি ভাবাবেগ আঘাত থেকে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। যদি না করে থাকে, মিথ্যে অভিযোগ হয়, তাহলে যিনি অভিযোগ করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা ধর্মীয় নিয়ম পালন করার জন্য কোনো অনুষ্ঠান করবেন সেটা তাদের নিজস্ব জায়গায় হওয়া উচিত। আমি এটা মনে করি যে রাস্তা বন্ধ করে কোনো নামাজ পড়া উচিত নয়, রাস্তা বন্ধ করে কোনো পুজো প্যান্ডেল করাও উচিত নয়। কিন্তু আমাদের দেশে
এই ধর্মীয় ব্যাপার সহ্য করে নেওয়া, মেনে নেওয়ার এমন একটা ঐতিহ্য চালু আছে যে রাস্তা বন্ধ করে প্যান্ডেলও করতে দেওয়া হয়, রাস্তা বন্ধ করে নমাজও পড়তে দেওয়া হয়। এই দুটোই বন্ধ হওয়া দরকার। তো আমার শেষ কয়েকটা প্রশ্ন। আর্থিক অনিয়ম এবং স্বজন পোষণের অভিযোগ উঠেছে কবিতা একাডেমির বিরুদ্ধে। কবি এবং বিশিষ্ট জনেরা তারা ইতিমধ্যে দাবি করেছেন যে এই দুর্নীতির জেরেই বন্ধ হয়ে গিয়েছে কবিতা উৎসব। সাধারণত মার্চের মধ্যে এই উৎসব আয়োজিত হলেও এবারে তা হয়নি, একদম মে মাস পর্যন্ত হওয়ার কোনো ঘোষণাও নেই। কবিতা একাডেমির বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় সরকারের তরফ থেকে এই কবিতা উৎসবটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে ইতিমধ্যেই খবর রয়েছে। সুবোধ সরকারের দাবি অনিয়ম, কবি সুবোধ সরকারের দাবি অনিয়ম এবং স্বজন পোষণ এসব দাবি একেবারেই মিথ্যে, হাস্যকর। তার ব্যাখ্যা, কবিতা একাডেমির নিজস্ব কোনো টাকা নেই, সমস্ত অনুষ্ঠান পরিচালনা করে সংশ্লিষ্ট দপ্তর। কোথায় কখন কোন অনুষ্ঠান হবে সেটা তারা ঠিক করেন। অনেকে অনুষ্ঠান এবছর পিছিয়ে গিয়েছে, তা তিনি বলছেন অনেক পুরস্কারও এখন অবধি ঘোষণা হয়নি। কি বলবেন? দেখুন, মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে, কোনো প্রতিষ্ঠানে তার কর্তৃত্ব আছে, সেখানে দুর্নীতি হবে না এটা হতে পারে না। অতএব আপনি যে কথা বলছেন, যা ঘটেছে সেইটাই হওয়া এরকম স্বাভাবিক। একটা এলিট ক্লাস একটা সংঘ বা একটা প্রতিষ্ঠান, সেখানে সমাজের বুদ্ধিজীবীরা জড়িত, সেখানে তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আসছে। দেখুন, বুদ্ধিজীবীরা যদি শাসক নেতাজীবী হয়ে যান, তাহলে তারা আর বুদ্ধিজীবী থাকেন না। তো আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। সাম্প্রতিককালে সুপ্রিম কোর্টের রায়, যে 2016 সালের এসএসসি প্যানেল বাতিল হয়েছে, পরবর্তীতে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী রাজ্য সরকার যে নতুন বিজ্ঞপ্তি, এসএসসি নতুন পরীক্ষার যে বিজ্ঞপ্তি রয়েছে, সেই বিজ্ঞপ্তির জন্য একাধিক বিতর্ক দানা বেঁধেছে এবং রীতিমতো এই প্রশ্ন উঠেছে যে অমান্য করা হয়েছে সুপ্রিম কোর্টের রায়। এসএসসির নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের। দেখুন, একটা নিয়ম কেউ বোধহয় জানে না, তাই জন্য চ্যালেঞ্জ হয়নি। সুপ্রিম কোর্টের রায় আছে যে কোনো একটা পরীক্ষায়, লিখিত পরীক্ষা যা হয় তার 15% মৌখিক পরীক্ষায় থাকতে পারে না, এটা বেআইনি। তো এখানে তো আগে 10 নম্বর ইন্টারভিউতে ছিল, আবার পড়ানোর জন্য 10 নম্বর, তার মানে পরীক্ষাতে 20 নম্বর হচ্ছে। তাহলে তো 100-র মধ্যে যদি 20 নম্বর হয়, তাহলে তো সুপ্রিম কোর্টের জাজমেন্টের বিরোধী। এটা যদি ওই জাজমেন্টটা তুলে দেখানো যেত, ওই জন্য এটা বাতিল হয়ে যাবে নোটিফিকেশন। কোথাও কি সরকার কি ডিভিডেন্ড তুললো এই নতুন বিজ্ঞপ্তি? না না, সরকার বিজ্ঞপ্তিটা এমন দিয়েছেন যে তাদের দুর্নীতি করা আরো বেশি সুবিধা হবে। মৌখিক পরীক্ষায় 10 নম্বর থাকলে তো 10 নম্বর বেশি দিতে পারবেন না, কিন্তু কেউ কিছু না বললেও 20 নম্বর থাকলে 20 নম্বর দিয়ে দিতে পারবেন। আর এই যে কোয়ালিফিকেশনে যে আগে বেশি নম্বর ছিল, সেটা 10 নম্বরে নামিয়ে নেওয়া হয়েছে, কারণ কোয়ালিফিকেশন তো ডকুমেন্ট, সেখানে নাম্বার তারা কম বেশি করতে পারবেন না। অতএব তারা নম্বরগুলো এমন ভাবে বিভাজিত করেছেন যে তাদের পক্ষে ম্যানিপুলেট করা অনেক বেশি সুবিধা হবে, টাকা আদায় করা অনেক বেশি সুবিধা। শেষ দুটো প্রশ্ন আমি এর সঙ্গে সংযুক্ত করবো। একটা প্রশ্ন, যে আপনি যেমনটা বললেন, অনেকে অভিযোগ করছেন বা আশঙ্কা করছেন এমনটাই যে এবছর প্রশ্ন বিক্রির একটা সম্ভাবনা রয়েছে, বা এই যে লেকচার ডেমনস্ট্রেশনের উপর 10 নম্বর রয়েছে, সেখানে অনেক বেশি ম্যানিপুলেটিভ হয়ে যেতে পারে রাজ্যের শাসক দল। কিভাবে, কি বলবেন? তখনও মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিলেন, তার অধীনের লোকেরা দুর্নীতি করেছে। এখনো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আছেন, তো তখনও মুখ্যমন্ত্রী, এখনো মুখ্যমন্ত্রী, তার অধীনের লোকেরা করবে। তো তিনি তো সৎ লোকদের এই দায়িত্ব দেবেন না, অসৎ লোকদেরই দিবেন, এবং তিনি টাকা আদায় করবেন। অতএব দুর্নীতি হওয়ার অনেক বেশি সম্ভাবনা। আমার শেষ প্রশ্ন আপনার কাছে। 26,000 চাকরি বাতিল মামলায় নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত চাকরিহারা শিক্ষকদের বেতন দিতে বলেছিল সুপ্রিম কোর্ট। ডিসেম্বর মাস পর্যন্ত বেতন পাবেন তারা, কিন্তু চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে এমন কোনো নির্দেশই দেওয়া হয়নি সুপ্রিম কোর্টের তরফে। এই অবস্থায় তাদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য। কেন রাজ্যের তরফে ভাতা দেওয়া হচ্ছে শিক্ষাকর্মীদের? একদম চ্যালেঞ্জ করে ফের মামলা হাইকোর্টে। প্রশ্ন, বাকিরা কেন বঞ্চিত স্যার? আসলে যাদের কাছে টাকা নিয়েছেন, তাদের যদি ভাতাটা না দেন, তারা তো টাকাটা ফেরত চাইবেন। আর কুন্তল ঘোষের কথা আপনার তো মনে আছে, যে আমি তো 10% রাখতাম, বাকি 90% উপরের লোকদের কাছে পাঠিয়ে দিতাম। তো উপরের লোক কারা? এই তো মমতা ব্যানার্জি, পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য, এরা। তো এদের উপর যাতে টাকা চাওয়ার ফলে চাপ না পড়ে, তার জন্য এগুলো করা হচ্ছে। স্যার, এইভাবে কি ভাতা দেওয়া যায়? দেখুন, যারা অবৈধভাবে নিয়োজিত হয়েছেন, এটা চিহ্নিত হয়নি, তাদের কথা আলাদা। কিন্তু যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন বলে চিহ্নিত হয়েছেন এবং কোর্টে তাদের সুদ সমেত বেতন ফেরত দিতে বলা হয়েছে, তাদেরকে ভাতা দেওয়া যায় না।
গ্রুপ সি গ্রুপ ডি কর্মী যাদের চাকরি এক লহমায় চলে গেল, কোনো সেকেন্ড চান্স নেই, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলছেন স্কিম করে আমার সরকার একটা ভাতার ব্যবস্থা করছে, কারণ মাইনে তো বন্ধ হয়নি। কারো মাইনে বন্ধ হয়েছে কি না, মানে যে টাকা দিচ্ছেন সেটা মমতা ব্যানার্জি ব্যক্তিগত টাকা দিলে কারো কিছু বলার ছিল না। এগুলো আমাদের করের টাকা, অতএব এটা নিয়মের বাইরে খরচ করা যায় না। সুপ্রিম কোর্ট যাদেরকে বলেছে যে যারা টেন্ডেড তাদের সুদ সমেত বেতন ফেরত দিতে হবে, তো তাদের টাকা ফেরত না নিয়ে তাদের ভাতা দেয়া তো কোর্টের অবমাননা হচ্ছে, তার বিরুদ্ধে তার সাজার ব্যবস্থা হওয়া উচিত। আমি সবশেষে একটা প্রশ্ন করবো, রাজ্য সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে জানিয়েছে যে যে মাইনে ফেরত দেওয়ার কথা সুপ্রিম কোর্টের তরফে বলা হচ্ছে সেটা তারা বলছেন প্রত্যাহার করতে। কেন রাজ্য সরকারের স্যার এরকম পদক্ষেপ, আর এই জট কি আদৌ খোলা সম্ভব? না, রাজ্য সরকারের তরফে পদক্ষেপ এই জন্য যে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এদের উপর যে চাপটা হবে টাকা ফেরত চাইতে গেলে সেটা যাতে না হয়। আর সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছে এবং তারপর রাজ্য এমএ করে যে কনসেন্টে অর্ডার নিয়েছেন, তারপর রিভিউ পিটিশনে কিছু হবে বলে আমার ধারণা নেই। আমি যতটুকু আইন বুঝি রিভিউতে কিচ্ছু এই অন্যরকম জট কি অর্ডার আদৌ হবে না। খোলা সম্ভব হবে স্যার? না, এই জট খোলার তো কোনো সম্ভাবনা নেই, কারণ সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে সুদ সমেত তাদের বেতন ফেরত দিতে হবে, নতুন নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না। অতএব তাদেরকে ভাতা দেয়া মানে যিনি দিচ্ছেন তার সাজা হবে। স্যার অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য।